দেশের স্বাধীনতার পরে দিল্লিতে বর্তমানে যে সরকারটি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই সরকারকে আমরা মনে করি সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য সরকার। দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে যারা, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে দেশে আনার কোনো নাম গন্ধ নেই। ডিমনিটাইজেশনের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। গণতন্ত্র এরা মানে না, মানুষকে ভোট দিতে দেয় না। প্রধানমন্ত্রী সংসদে তিনি উপস্থিত থাকেন না, গায়ের জোরে বিল পাশ করাচ্ছেন। সংসদের সদস্যদের একসঙ্গে প্রায় 150-র মতো সাংসদকে বরখাস্ত করে দিয়ে জনবিরোধী সমস্ত বিল পাশ করিয়েছেন। এটা জোট না, এটা হচ্ছে একটা মঞ্চ, এটা বুঝাপড় আসন সমঝোতা। এই আসন সমঝোতার ভিত্তিতে আমরা লড়ছি। গত নির্বাচনে এই সরকারকে মানুষ, জনগণ চাননি। মাথার নেতা যিনি বিশ্বাসঘাতকতা না করতেন, সেখানেই এই সরকার এবার আর আসতে পারত না। প্রধান বিরোধী দল আমরা, কারণ যারা বিরোধী ছিলেন তারা তো বিজেপির সঙ্গে মন্ত্রী পদের লোভে গিয়ে তারা জয়েন করেছেন। যিনি বড় বড় হুঙ্কার ছেড়েছিলেন, মাথার নেতা, তার বোনকে দাঁড় করিয়ে দিয়েছেন বিজেপির ব্যানারে। 23-এ তারা বাঁকা পথে বাজিমাত করেছে মাথার জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার সুযোগে। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, 5 বছর পূর্ণ করতে পারেননি। কলঙ্কের গ্লানি নিয়ে বিদায় হয়েছেন। কেন বিদায় করেছে তার দল আজও বলেনি। তাকেই আবার এনে দাঁড় করানো হয়েছে লোকসভায়। কার জায়গাতে? যিনি আগের বার এখান থেকে জিতেছেন। এবং কেমন করে জিতেছেন? শত শত হাজার বুথ হবে, সেখানে রিগিং হয়েছে। 150-র উপরে বুথের মধ্যে রিপোল করার জন্য অর্ডার দিতে হয়েছে ইলেকশন কমিশনকে। আগের বার যিনি ছিলেন, এখন কেন্দ্রীয় মন্ত্রী, ছাপ্পা এমপি বলা হয়, তাকে এবার দেয়নি। গত 6 বছরে যে সর্বনাশ এর পথে যুবকদের নিয়ে গেছে বিজেপি, কাজ দেয় না, কর্ম দেয় না, রোজগার দেয় না, তাদেরকে ব্যবহার করছে এই সমস্ত আকামকুকামে। পূর্ব কেন্দ্রে তাদের যিনি এমপি ছিলেন, তাকে কেন সরালো? এখন যাকে আনলো, তিনি কে? এই রাজ্যের মানুষের জন্য জীবনে কোনোদিন তার কোনো ভূমিকা দেখা গেছে? অন্য রাজ্যের তিনি বধূ, তাকে এনে এখন তো শুনতে পাচ্ছি তার টাইটেল পরিবর্তন করে, ক্ষমতায় আছে, অনেক কিছু করতে পারে, তারা করতেই পারে, ভালো কাজ করতে পারে না, কুকর্ম করতে পারে। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার জনগণের স্বার্থে এবং গোটা দেশের জনগণের স্বার্থে তারা কিছুই বলবেন না, কারণ তারা জয়ী হয়েছেন বাঁকা পথে। তারা মানুষের কথা বলবেন কি করে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হয়েছিলেন? মোটেও না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রত্যেকেই জানি সামনেই রয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনকে নিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দল রাজ্যের ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন তাদের প্রচার প্রসার নিয়ে, তাছাড়াও নানান প্রস্তুতি নিয়ে, ঠিক সেই সময়ে আমাদের রাজ্যের আরো একটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ 7 রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আমরা প্রত্যেকেই জানি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন তিনি কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন, এবং সেই কারণে সেই বিধানসভা কেন্দ্রটিতে উপনির্বাচন হতে চলেছে। এবং সেই উপনির্বাচনে সিপিআইএম দল থেকে সেই আসনে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ আমাদের সাথে বর্তমানে তিনি উপস্থিত রয়েছেন, আমাদের সাথে রয়েছেন রতন দাস স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার জানাই। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, ইতিমধ্যেই রাজ্যে 2024 লোকসভা নির্বাচনের একটা নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, ইতিমধ্যেই তারিখ ঘোষণা হয়ে গেছে। তার পাশাপাশি এই যে 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, একটা উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে বর্তমানে এই নির্বাচনকে নিয়ে, এই পরিবেশের নিরিখে কি বলবেন? পরিবেশের নিরিখে আমরা সবসময় এই দাবি করে আসছি, নির্বাচন হতে হবে নির্বাচনের মতো। সংসদীয় গণতন্ত্রে জনগণ ভোট দিতে পারবেন তা নিশ্চিত করতে হবে ইলেকশন কমিশনকে, এবং ইলেকশন কমিশনের নির্দেশে এখন যাবতীয় কিছু হচ্ছে, প্রশাসন, পুলিশ প্রশাসন, সবাইকে সেই দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রায়শই অতীতে গত 6 বছর ধরে দেখছি এই রাজ্যে সংসদীয় গণতন্ত্র জনগণ যে এনজয় করবেন বা প্রয়োগ করবেন বা ভোগ করবেন, এই ক্ষেত্রে মারাত্মক রকমের আক্রমণ সংগঠিত করে আসছে বিজেপি। এই আক্রমণ বন্ধ করতে হবে। গণতন্ত্রের উপর, মানুষের ভোটদানের যে সুযোগ তার উপর আক্রমণ, এটা বন্ধ করার দায়িত্ব ইলেকশন কমিশনের। নির্বাচন কমিশন এটা নিশ্চিত করবেন যাতে মানুষ
নির্বাচনী প্রচার, মানুষের কাছে ভোট চাওয়ার যে বক্তব্য বিরোধী দলগুলো, সেই সুযোগ, সভা সমিতি মিছিল মিটিং করার যে অধিকার সুযোগ সেটা, এবং সর্বোপরি যেটা প্রধান বিষয়, সব কিছু শোনার পরে নির্বাচক মণ্ডলী মানে ভোটাররা যাতে ভোট দিতে পারেন নির্ভয়ে, নিরাপদে, বিনা বাধায়। ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় 90% উপরে ভোট মানুষ দিতে পারতেন, পড়তো তখন। সব মানুষ ভোট দিতেন, নির্ভয়ে দিতেন, উৎসবের মেজাজে দিতেন, কোনো অভিযোগের প্রশ্ন নেই। ইলেকশন কমিশনে এর রেকর্ড আছে ত্রিপুরার ভোটের। এই সমস্ত কিছু গত 6 বছরে তারা নষ্ট করেছে, ধ্বংস করেছে। একটার পর একটা নির্বাচনে এগুলো তারা করেছে। এটা বন্ধ করে নির্বাচন কমিশন ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে হবে। এটাই আমি দাবি করছি। আসন্ন লোকসভা নির্বাচন, সাতরামনগর বিধানসভার উপনির্বাচনেও একই কথা খাটবে, যে এখানকার বা পশ্চিম ত্রিপুরা কেন্দ্র, পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে ভোটাররা তারা যেন তাদের মতামত নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারেন সংসদীয় গণতন্ত্রের। এটাই হচ্ছে মূল কথা। এটা নিশ্চিত করতে হবে ইলেকশন কমিশনকে, এই দাবি জানাচ্ছি। আমরা যদি বলি স্যার, বর্তমানে এই যে লোকসভা নির্বাচন তাকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের প্রচার প্রসার রয়েছে, এবং দেশীয় রাজনীতিতেও আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি। এবং আমরা যদি বলি রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, এবং সেখানে দাঁড়িয়ে বলাই চলে যে রাজ্যে বা কেন্দ্রে এই মুহূর্তে আপনারা বিপক্ষে বা একটা ইন্ডিয়া জোট আমরা উঠে আসতে দেখছি। দেশীয় রাজনীতির বিষয়টা কিভাবে দেখছেন, বা বর্তমানে যেহেতু এই যে লোকসভা নির্বাচন এটি শুধুমাত্র রাজ্যের নয়, দেশীয় রাজনীতিতেও সেটা রয়েছে প্রভাব, এই বিষয়ে কি বলবেন? দেশীয় রাজনীতির নিরিখে, দেশীয় রাজনীতির ক্ষেত্রে আমাদের দলের যে বক্তব্য সেটা এসছে এবং আসবে নিশ্চয়ই। লোকসভা, অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সিপিআইএম আমরা তো আমাদের বক্তব্য উপস্থিত করব। এখন যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতার পরে দিল্লিতে বর্তমানে যে সরকারটি আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই সরকারকে আমরা মনে করি সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য সরকার, এবং এই সরকার সব দিক থেকে ব্যর্থ। এক একটি অভিযোগ এই সরকার সম্পর্কে আমরা সুনির্দিষ্ট করেছি, আমরা রাখছি। এই সরকার শ্রমিক স্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী, খ্যাতমজুর সহ সাধারণ যে শ্রমজীবী মানুষ, গরিব দোকানদার, গরিব বিভিন্ন কাজে যারা যুক্ত, এই অংশের মানুষের বিরোধী, স্বার্থ বিরোধী এই সরকার। এই সরকার বিরাট সংখ্যক মধ্যবিত্ত যে জনগণ, শিক্ষক, কর্মচারী, অফিস আদালতে যারা কাজ করেন, তাদের স্বার্থ বিরোধী। ছাত্র, যুব, শিক্ষার ক্ষেত্রে এই সরকার সাম্প্রদায়িকতা আমদানি করেছে, ইতিহাসকে বিকৃতি করছে, এবং তারা তাদের দর্শন, সেটা হচ্ছে মধ্যযুগীয় দর্শন, মনুবাদী দর্শন। এই মনুবাদী দর্শন, সাম্প্রদায়িক দর্শন, এটা তারা সব কিছুর উপর চাপিয়ে দিতে চাইছে, চাপাচ্ছে। এর বিরুদ্ধে আমরা বলছি, এবং তাদের এই নীতির বিরুদ্ধে গোটা দেশে বড় বড় আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এবং মানুষের উপর নির্যাতন করেছে তারা আন্দোলন করার কারণে, শ্রমিকদের উপর, কৃষকদের উপর, আমরা জানি। তারপরেও যে বিষয়টা আমরা বলছি সেটা হচ্ছে এই আক্রমণ তারা বন্ধ করেনি, চালিয়েই যাচ্ছে মানুষের উপর অর্থনৈতিক আক্রমণ। তাদের মেইন নীতি হচ্ছে উদার অর্থনীতি, যার মূল কথাই হচ্ছে যারা ধনী, দেশীয় যারা একচেটিয়া পুঁজি, বিদেশি যারা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন, সর্বোচ্চ মুনাফা যে মানে লুণ্ঠন করা, এই সুযোগ তারা করে দিচ্ছে। দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। হাজার হাজার লাখ লাখ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে যারা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে দেশে আনার কোনো নাম গন্ধ নেই। ডিমনিটাইজেশনের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। তারপরে ইলেকটোরাল বন্ডের নামে দুর্নীতি, প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডের নামে দুর্নীতি, এগুলো হয়েছে। আরো অনেক দুর্নীতি হয়েছে। গণতন্ত্র এরা মানে না, মানুষকে ভোট দিতে দেয় না,
প্রধানমন্ত্রী সংসদকে নমস্কার করে তিনি ঢুকেছিলেন, তারপরে সংসদে তিনি উপস্থিত থাকেন না, গায়ের জোরে বিল পাশ করাচ্ছেন। সংসদের সদস্যদের একসঙ্গে প্রায় 150-র মতো সাংসদকে বরখাস্ত করে দিয়ে জনবিরোধী সমস্ত বিল পাশ করিয়েছেন। কাজী এই যে বিজেপি সরকার কেন্দ্রে আছে, যাদের নাম হচ্ছে এনডিএ সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার বিরুদ্ধে আমরা গোটা দেশের বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ জনগণকে, যারা দেশপ্রেমী, আমরা ঐক্যবদ্ধ করে এই সরকারের বিরুদ্ধে এবার ভোটে আমরা নেমেছি। এই সরকারকে পরাস্ত করে হটানোর লক্ষ্যে, নয়তো ভারতবর্ষের জনগণের পক্ষে এই যে রুটি রুজি ব্যবস্থা করা, বেকারদের কাজের ব্যবস্থা করা, গণতান্ত্রিক অধিকার ভোগ করা, যেমন শ্রমজীবী মানুষের যে বাঁচার দাবি, এগুলো অর্জন করা, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। ওদেরকে দিল্লিতে রেখে ওদের পরাজয় নিশ্চিত করতে হবে। তার জন্য ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে। ইন্ডিয়া একটা মঞ্চ, এই মঞ্চে আমরা রয়েছি। ত্রিপুরাতেও আমরা এই মঞ্চের থেকেই আমরা নির্বাচনে লড়ছি, এবং এখানে আমরা পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমরা সিপিআইএম প্রার্থী দিয়েছি রাজেন্দ্র রিয়াংকে, কাস্তে হাতুড়িতে তিনি লড়বেন। পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেস দল আশিস সাহাকে প্রার্থী করেছে, কংগ্রেস দলের প্রার্থী। আমাকে এখানে রামনগরে সিপিআইএম দল বামফ্রন্টের সমর্থনে উপনির্বাচনে প্রার্থী করেছে, চিহ্ন কাস্তে হাতুড়ি তারা। আমরা লড়ব। এই লড়াই হবে ওই ইন্ডিয়া মঞ্চের যে স্পিরিট, সেই স্পিরিটেই, সেই বক্তব্যের নিরিখেই লড়াই হবে। এটা জোট না, এটা হচ্ছে একটা মঞ্চ, এটা বোঝাপড়, আসন সমঝোতা। এই আসন সমঝোতার ভিত্তিতে আমরা লড়ছি। নীতিগত ফারাক থাকতে পারে, কিন্তু তারপরেও বিজেপি হটাতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল এখন স্লোগান। বিজেপি হটাও, দেশ বাঁচাও। রাজ্য থেকেও এই বিজেপির যে অপশাসন চলছে, ডাবল ইঞ্জিন আপনি বললেন, এই ডাবল ইঞ্জিনের নামে যা হচ্ছে, গোটা রাজ্যের মানুষের জীবন জীবিকা বিপন্ন হয়েছে সব দিক থেকে। আমি বললাম এই কথাগুলো, গত নির্বাচনেই সরকারকে মানুষ, জনগণ চাননি, নিশ্চিতভাবেই তারা পরাস্ত হতো। মথা যদি সেখানে বিশ্বাসঘাতকতা, মথার নেতা যিনি বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে পরে সেখানেই এই সরকার এবার আর আসতে পারত না। এসছে, ভোট কমেছে, 51% ভোট ছিল আগে, এবার 39%। এই ভোটও তাদের কমে যেত। তারা জোর জবরদস্তি করেছে, ভোট দিতে দেয়নি অনেক জায়গায় মানুষকে, ভোট কেন্দ্রে গণ্ডগোল করেছে, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে আগের থেকে ভোটের দিন পর্যন্ত। গত বিধানসভার কথা বলছি, যদি এগুলো না করতো তাহলে ওদের ভোট আরো অনেক কমে যেত। এটা সবাই জানে, আপনারা তো প্রেসে আছেন, আপনারা বলতে পারবেন। কারণ যাই হোক, তারা যেন তেন প্রকারে এই কম ভোট পেয়ে তারা এসে তারা যেভাবে চলছে, মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল একটাও তো পূরণ করেনি। মানুষের উপর আবার একের পর এক বিভিন্ন রকমের আক্রমণ তারা নামিয়ে এনেছে, মেনলি জীবন জীবিকার উপরে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। মানুষের কথা বিধানসভাতে বলতে রামনগরে বামফ্রন্টকে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারায়। মানুষের দাবি, যাতে রামনগরের জনগণের দাবি, রাজ্যের জনগণের দাবি কথা, প্রধান বিরোধী দল আমরা। কারণ যারা বিরোধী ছিলেন তারা তো বিজেপির সঙ্গে মন্ত্রী পদের লোভে গিয়ে তারা জয়েন করেছেন। দেখছে এই রাজ্যের মানুষ, যিনি বড় বড় হুঙ্কার ছেড়েছিলেন, মথার নেতা, তিনি তার আত্মীয়কে, তার বোনকে দাঁড় করিয়ে দিয়েছেন বিজেপির ব্যানারে। কাজেই তাদের জানি জুড়ি স্পষ্ট হয়ে গেছে, তাদের স্বরূপ আজকে উদ্ঘাটিত। এটা গোটা রাজ্যের মানুষ আজকে বুঝতে পারছেন যে এই হুঙ্কার ছেড়ে বড় বড় কথা বলে আজকে তার পরিণতি কোথায় গেছে। এই কথাগুলো আমরা বলছি। বামফ্রন্টের কোনো বিকল্প ত্রিপুরাতে নেই। বামফ্রন্ট সরকার কাজ করেছে, যে কাজ নজির সৃষ্টি করেছে জনস্বার্থে। গত 6 বছরে ওরা এই কাজগুলো নতুন কিছু তারা করতে পারেনি, বরং ওই যে কাজগুলো এগুলোকেও রক্ষা করতে পারছে না মানুষের চোখের সামনে। এই কথাগুলো আমরা এবারের ভোটে রামনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচকদের সামনে আমরা বলবো। আমরা প্রচার শুরু করেছি। আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রচারে এই বিষয়গুলো আমরা বলবো, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রচারেও এই বিষয়গুলো আমরা নিয়ে যাব। আমরা বিশ্বাস করি মানুষ, রামনগরের জনগণ অতীতেও ভোট দিয়ে
জয়ী করেছেন একবার, আমি সেখানকার প্রাক্তন বিধায়ক হিসাবে বলছি। এবারও আশা করি তাদের সমর্থন পাব, এই আশা নিয়ে বিশ্বাস নিয়েই ভোটারদের কাছে যাচ্ছি। এবং পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র দুটিতেও ইন্ডিয়া যে মঞ্চ, এই মঞ্চের যে প্রার্থীরা দাঁড়িয়েছেন দলীয় প্রতীকে কাস্তে হাতুড়ি এবং হাত চিহ্নে, সেখানেও তারা ভোট দেবেন এবং বিজেপির পরাজয়কে নিশ্চিত করবেন। স্যার, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন মানেই সেখানে উৎসবের মেজাজে প্রচার প্রসার বা যারা দলীয় কর্মীরা রয়েছেন তারা ময়দানে নেমে পড়েন। সেই অনুযায়ী আজকে আমরা দেখতে পাই আপনি আপনার এলাকায় বেশ কিছু বাড়িতে যান জনসংযোগ করতে। জনসংযোগের সময় কি কথা জানতে পারেন সাধারণ জনগণ থেকে, বা তাদের সাথে কথা বলে কি উঠে আসে আপনাদের কাছে, তাদের চাহিদা কি রয়েছে, তাদের থেকে কি জানতে পারেন? চাহিদা হচ্ছে ঘরে ছেলে মেয়েরা বেকার, চাকরি চান, এটা হচ্ছে একটা বড় চাহিদা। দ্বিতীয়ত হচ্ছে রুজি রোজগার নেই, টুয়েপের কাজ দিচ্ছে না। তো হাতে যদি মানে কাজ না থাকলে রোজগারটা হবে কোত্থেকে? আর রোজগার হলে টাকা আসবে, টাকা নিয়ে মানুষ মার্কেটে যাবে, মার্কেটে সেই টাকা তারা ব্যয় করবেন, জিনিস কিনে আনবেন, তাহলে বাজার চাঙ্গা হবে। কোনোটাই তো হচ্ছে না, কোনোটাই তো হচ্ছে না। আজকে ব্যবসা মন্দা, এইসব দুঃখের কথা মানুষ বলেছেন। আর উন্নয়নের কথা তারা বলছেন যে কোনো কাজই হচ্ছে না, ডেভেলপমেন্ট ওয়ার্ক বিভিন্ন পাড়ার মধ্যে যা কাজ আছে বামফ্রন্টের সময়, এ তো 6 বছর আগের কথা, তো কোনো কাজই তো হচ্ছে না। তারা দেখছেন কোথায়। আর জনপ্রতিনিধি যারা জিতে গেছেন তারা তো দেখা করেন না, মানুষের কাছেই তো যাননি। পুরসভা ব্যর্থ, সরকার ব্যর্থ, এডিসি ব্যর্থ। আমি বাইরের কথা যদি বলি, গোটা রাজ্যেই এই একই সুর ধরে হচ্ছে যে এই সরকার দিয়ে হবে না। এই দল, বিজেপি দল মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল 18-তে, 23-এ তারা বাঁকা পথে বাজিমাত করেছে। মথার জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার সুযোগে আমি মথার সমর্থকদের দোষারোপ করতে চাই না। মথার সাধারণ যারা সমর্থক তারা আবেগের বসে নেতৃত্বের কথায় তাদের দিক থেকে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা এখন রিয়েলাইজ করছেন, তারাই বলছেন যে ঠিক হয়নি। এখানেও বলছেন বিজেপিকে ভোট দিয়ে ঠিক হয়নি, কি করলাম। অনুশোচনা আছে অনেকের মধ্যে, লক্ষ্য করি তো গেলে এগুলো বলছেন, আজকেও বলেছেন কেউ কেউ যে ভোট তো দেওয়া হয়েছিল, তো তারা তো কিছুই করছে না, বিপদে পাশে দাঁড়াচ্ছে না, শুধু বড় বড় কথা। রাম মন্দিরের জিগির তুলে কিছুদিন কাটিয়েছে, তো কাজের বেলায় তো শূন্য। এই কথাগুলি মানুষ বলছেন যারা সচেতন। স্যার, আমরা দেখতে পাই যে 7 রামনগর বিধানসভা কেন্দ্র যেটি রয়েছে, যেখান থেকে আপনি ক্যান্ডিডেট হিসেবে উঠে এসেছেন সিপিআইএম দলের, সেই কেন্দ্রটি প্রায় বহু বছর যাবৎ সেই এলাকায় মোগাম্বু বলেই তিনি পরিচিত ছিলেন, মোগাম্বুর শাসনেই পরিচালিত ছিল। কি মনে হয় কতটুকু সহজ হবে আপনার এই উপনির্বাচনে সেই কেন্দ্রটিকে ছিনিয়ে আনা? সেই কেন্দ্রে তো ওই ব্যক্তিকে আমি হারিয়েছি একবার, আমরা হারিয়েছি তো 7 রামনগরে, ঠিক না? তো স্বাভাবিকভাবেই এই রেকর্ড আমাদের আছে। হ্যাঁ, তিনি কয়েকবার জিতেছেন, তিনি নেই, প্রয়াত হয়েছেন। স্বাভাবিকভাবেই তার সম্পর্কে আমি কথা তুলে আলোচনা ভারাক্রান্ত করতে চাই না। প্রয়াত ব্যক্তি সম্পর্কে আলোচনাটি দুঃখের ব্যাপার। উনি প্রয়াত হয়েছেন, উনি তো বিধায়ক হিসাবে কাজ করেন, এটাই মানুষ এই জন্যই তো ভোট দিয়েছিল। তো স্বাভাবিকভাবে উনি তো নেই। তো এখন এই যে 5 বছর গত উনি তো কাজ করেছেন, তার তো কোনো ছাপ নেই। কি কাজ করেছেন তিনি? তারা তো বলবে যে আমরা কি কাজ করেছি, আমরা তো এটাই জানতে চাই। এই ক্ষেত্রেই তো আমরা দেখি কোনো কাজই তো করেনি। যে কাজগুলো বিধায়ক থাকতে 18-র আগে করেছিলাম তাই তো আছে। ওই রেকর্ড নিয়ে যাব। লড়াই সহজ কঠিন এইভাবে দেখছি না আমরা। লড়াই দেখছি পূর্ণ গুরুত্ব দিয়ে, জনগণের স্বার্থে কথা বলে, জনবিরোধী যারা তাদেরকে জনবিচ্ছিন্ন করে আমরা এগিয়ে যাব। এই আসনকে আমরা উদ্ধার করব এই উপনির্বাচনে, বিধানসভাতে রামনগরের জনগণের কণ্ঠকে সুচ্চারিত করার জন্য। এটা সহজ কঠিন এইভাবে আমরা দেখছি না। আমরা মনে করি লড়াই সবসময় গুরুত্ব বহন করে, উপযুক্ত গুরুত্ব দিয়ে এই লড়াই নেমেছি এবং এই লড়াইয়ে জয়ী হব এই প্রত্যাশা রাখছি। জনগণ সেই লক্ষ্যেই ভোট দেবেন কাস্তে হাতুড়ি তারায়
এই আবেদন অনুরোধ জনগণের প্রতি রাখছি। আজকে সকালেও প্রচারে গিয়ে এই কথাই বলেছি, আগামী দিনেও এই কথাই বলবো। মানুষের উপর তো বিশ্বাস হারানো যাবে না। কথাই আছে, মানুষের উপর বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষের উপর বিশ্বাস হারানোই পাপ। ঠিক কথা, মানুষকে বিশ্বাস করি, সেই বিশ্বাসে ভর করে এগিয়ে যাব। আমাদের যে ট্র্যাক রেকর্ড লেফট ফ্রন্ট গভর্নমেন্টের, সেই রেকর্ড অম্লান হয়ে থাকবে। হ্যাঁ, এই রেকর্ড নিয়ে যাব। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, কেন্দ্র থেকে বিজেপি হটাও, রাজ্যের যে এই সরকার বসেছে ডাবল ইঞ্জিনের ছোট ইঞ্জিন, এই সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে মানুষ এগিয়ে আসুন, তাদেরকে পরাস্ত করুন। এবার এই রাজ্যের এই যে নির্বাচন, উপনির্বাচন এবং দুটো লোকসভা নির্বাচন। স্যার, আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি যে উপনির্বাচনে সেখানে শাসক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেননি সেই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে, কিন্তু সেখানে একটা মহল আলোচনা করছে যিনি প্রয়াত বিধায়ক অর্থাৎ সুরজিৎ দত্তের একটা ফ্যান বেস রয়েছে সেই এলাকায়, এবং সেই ফ্যান বেসের কারণেই নাকি যেই নাকি প্রার্থী হিসাবে উঠে আসতে চলেছে উনি নাকি জয়ী হবেন, এমন একটা আত্মবিশ্বাস আমরা শাসক দলীয় নেতৃত্বদের মধ্যে দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসের বিষয়ে কি বলবেন? এসবের বাস্তব কোনো ভিত্তিই নেই। রামনগরে গত 5 বছর 6 বছরে তুলাবাজি হয়েছে, তোলাবাজি, অতিষ্ঠ মানুষ। এই কথাগুলি আসছে না অনেক সময়, সবাই জানে, তাদের ভয়ে চুপ করে আছে মানুষ। তুলাবাজদের ভোট দেওয়ার কথা না, শুধু তুলাবাজি হয়েছে, এটুকুনি বললাম। আপনি যে বললেন তার বাস্তব কোনো ভিত্তি নেই। ভোট হবে কর্মসূচির উপর, আমরা কর্মসূচি নিয়ে যাব, জনস্বার্থবাহী কর্মসূচি। একটা গভর্নমেন্ট আছে মানুষকে কাজ দিতে পারে না, মানুষের রুটি রুজির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, এই সমস্ত ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে এই রাজ্য। কি বলবে তারা? ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আজকে খুব খারাপ অবস্থায়। তো কি নিয়ে তারা মানুষের কাছে যাবে? এই জন্য তারা, আপনি যে প্রশ্নটা করলেন যে আগের বিধায়কের কথা বলে তারা ভিত্তি নিজেদের শক্তিশালী করতে চাইবে, এটা হচ্ছে বন্ধা পথ। এই পথ গ্রহণ করবে না মানুষ। মানুষ জানেন তারা কি করেছেন, এটা মনে রেখে জনগণ বামফ্রন্টের পক্ষে ভোট দেবেন, ইন্ডিয়া মঞ্চের প্রার্থীর পক্ষে ভোট দেবেন। এই বিশ্বাস, আত্মবিশ্বাস নিয়েই মানুষের কাছে যেতে শুরু করেছি। 19 এপ্রিল পর্যন্ত জনগণের, 18 এপ্রিল পর্যন্ত বা 17 এপ্রিল পর্যন্ত সরব প্রচার, এই কথাই মানুষের কাছে আমরা বলবো। স্যার, আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই যে শাসক দল রয়েছেন, আমরা এবারে উপনির্বাচন থেকে বেরিয়ে আমরা একটু লোকসভা নির্বাচনের দিকে আসছি, সেখানে শাসক দল আমরা দেখতে পাই সর্বসময় একটা তাদের দাবি থাকে, তারা প্রার্থী তুলে ধরেছেন। আমরা দেখতে পাই পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা আসনে তিনি হচ্ছেন ত্রিপুরা মথার যিনি প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যিনি বোন রয়েছেন বা দিদি অর্থাৎ কৃতি সিং দেববর্মা। সেখানে আমরা দেখতে পাই তাদের একটা আত্মবিশ্বাস রয়েছে এবং তারা একটা স্লোগান দিয়ে থাকেন যে আব কি বার 400 পার, এবং তাছাড়া তারা বলে থাকেন যে এবারে 2টি আসন তারা ত্রিপুরা থেকে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন। এই বিষয়টি বলবেন? বিজেপি মানেই হচ্ছে জুমলা, ভারতীয় জুমলা পার্টি আমরা বলি। মিথ্যাচার, ভিত্তিহীন কথাবার্তা বলা। আমি প্রথমেই বলে নিলাম এটা। তারা এই ধরনের কথা বলে তাদের মনোবল ধরে রাখার জন্য। তারা জানে তারা কি করেছে। প্রধানমন্ত্রী যা যা বলেছিলেন সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ে, আমি তো বলে গেছি কথাটা, ইলেকটোরাল বন্ড, আজকে দেখছে মানুষ বিজেপি কি পরিমাণ দুর্নীতি করেছে। যে যে কথা বলেছেন প্রধানমন্ত্রী, 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে আসবে, এসছে? আসেনি। এই প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য তারা বলছেন। আর যারা বলছেন তারা কারা? তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই কেন্দ্রের যিনি প্রার্থী। আমরা ব্যক্তি আক্রমণ করে কথা বলতে চাই না, যেহেতু আপনি তুললেন বলছি। তিনি প্রার্থী হয়েছেন, জবাব তো তাকে দিতে হবে। বিজেপি তো জবাব দেয়নি। তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, 5 বছর পূর্ণ করতে পারেননি, কলঙ্কের গ্লানি নিয়ে বিদায় হয়েছেন। কেন বিদায় করেছে তার দল আজও বলেনি। তাকেই আবার এনে দাঁড় করানো হয়েছে লোকসভায়। কার জায়গাতে? যিনি আগের বার এখান থেকে জিতেছেন। এবং কেমন করে জিতেছেন? শত শত হাজার বুথ হবে, সেখানে রিগিং হয়েছে। 150-র উপরে
বুথের মধ্যে রিপোল করার জন্য অর্ডার দিতে হয়েছে ইলেকশন কমিশনকে। আগের বার যিনি ছিলেন এখন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে এবার দেয়নি, কারণ তিনি যেভাবে জিতে গেছেন এখানকার মানুষ জানেন, ছাপ্পা এমপি বলা হয়, আরো নানা কথা বলে মানুষ। তো তাকে সরিয়ে কেনই সরালেন আমরা বুঝতে পারছি কেন, মানুষ তো ভোট দেবে না। আবার যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, তাদের কি কারণে বিদায় করলো তাও বলেনি, তাকে ফিরিয়ে আনা হলো। এখন অনেকে বলছেন যিনি এমপি হয়ে গেলেন তিনি 5 বছর পূর্ণ করার আগেই, এখনো তো হয়নি, হবে, আগেই তাকে সরিয়ে দিল। কেন সরালো কোনো ব্যাখ্যা নেই, বলে চলেছে তাদের কথা, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করে। পূর্ব কেন্দ্রে তাদের যিনি এমপি ছিলেন তাকে কেন সরালো, এখন যাকে আনলো তিনি কে? এই রাজ্যের মানুষের জন্য জীবনে কোনোদিন তার কোনো ভূমিকা দেখা গেছে? অন্য রাজ্যের তিনি বধূ, তাকে এনে এখন তো শুনতে পাচ্ছি তার টাইটেল পরিবর্তন করে, যে ক্ষমতায় আছে অনেক কিছু করতে পারে তারা পারে না এমন কোনো কুকর্ম নেই, তারা করতেই পারে, ভালো কাজ করতে পারে না, কুকর্ম করতে পারে না এমন কোনো কুকর্ম নেই, তারা করতেই পারে। কাগজপত্র সেভাবে করবে, করে হয়তো সেখানে দেবে, বা কি হবে যেটা আসছে প্রেসের কথাটাই বলছি, বিভিন্নভাবে প্রেসে উপস্থিত করেছে, অনেক সময় আসছে এই বিষয়গুলো, এটা আমি উল্লেখ করলাম। তাকে দাঁড় করানো হয়েছে পূর্ব আসনে। এটা ওদের দলের ব্যাপার হলেও এই রাজ্যের জনগণের জন্য কোনো অবদান, কোনো ভূমিকা কেউ কোনোদিন দেখেছে না? দেখেনি, কোনো অবদান নেই। ছত্তিশগড়ের একটা ছোট্ট একটা রাজ্যের তিনি গৃহবধূ, এইটুকুন আমরা জানি, সেখান থেকে এনে দাঁড় করানো হয়েছে। তিনি মথার নেতার ভগিনী, এটা বিজেপিতে ঢুকে আজকে এক্সপোজড, তারা মথার নেতা আজকে এক্সপোজড। কাজেই এটা ওদের দেউলিয়াপনা। কাজেই পূর্ব আসনের যারা ভোটার আছেন তারা বুঝবেন, তারাও তার বিরুদ্ধে রায় দেবেন, এখানেও দেবেন, পূর্ব আসনেও দেবেন। এই বিশ্বাস, এই আস্থা মানুষকে আমরা রাখতে চাই। ইন্ডিয়া ব্লক যে বিষয়টা বললেন, যে একই মঞ্চে আপনারা আছেন, সেখানে রাজ্যে যে নির্বাচন রয়েছে, অর্থাৎ উপনির্বাচন যে আসনটিতে রয়েছে 7 রামনগরে, সেখানেও কি আমরা কংগ্রেস যেহেতু রাজ্যে রয়েছে, সেখানে কি আমরা প্রচারের ক্ষেত্রে আপনাদের এক মঞ্চে এসে প্রচার করতে দেখব? পশ্চিম ত্রিপুরা আসনে যেমন আশিসবাবু দাঁড়িয়েছেন আমাদের ইন্ডিয়া মঞ্চের তরফে, পূর্ব ত্রিপুরা আসনে দাঁড় করানো হয়েছে রাজেন্দ্র রিয়াংকে। আশিসবাবুর চিহ্ন হাত চিহ্ন, রাজেন্দ্র রিয়াংয়ের হাত চিহ্ন হচ্ছে কাস্তে হাতুড়ি। তাদেরকে এই দুটো আসন উপহার দেবেন এই রাজ্যের জনগণ। উপহার মিন্স কাজ করার জন্য, সংসদে কথা বলার জন্য, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, দেশের বিচারালয়ের স্বাধীনতা, আইনসভার ভূমিকা, দেশের যে রাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ন্যায় বিচার, এগুলো দেখার জন্য ভোট দেবেন বিশ্বাস করি। বিজেপিকে পরাস্ত করবে দুটো আসনেই মানুষ, এটা যেমন সঠিক। একটা বিষয় এখানে বলবো, এটা যেমন সঠিক, রামনগর বিধানসভা কেন্দ্রেও কাস্তে হাতুড়ি তারায় জনগণ ভোট দেবেন, জয়ী করবেন। আমি এই কথা তো আগেই বলেছি। একটা বিষয় বলবো এখানে, যে বিষয়টি আপনি বললেন যে যাদেরকে জয়ী করবে তারা পরবর্তীতে গিয়ে সংসদে কাজ করবে, জনগণের হয়ে কথা বলবে। তবে আপনার কি মনে হয় যে পূর্বে যারা শাসক দল থেকে গিয়েছিলেন তারা জনগণের জন্য কোনো কাজ করেনি বা কথা বলেনি? পূর্বে এখন যারা ছিলেন, আমরা প্রথম থেকেই জানতাম তারা পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার জনগণের স্বার্থে এবং গোটা দেশের জনগণের স্বার্থে তারা কিছুই বলবেন না, কারণ তারা জয়ী হয়েছেন বাঁকা পথে। তারা মানুষের কথা বলবেন কি করে? তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হয়েছিলেন? মোটেও না, পশ্চিমেও না, পূর্বেও না। অন রেকর্ড আছে। কাজে তারা মানুষের সাথে কথা বলবেন, এটা আশা করাটাই তো দুষ্কর। এরাই তো আবার দাঁড়িয়েছেন, নতুন লোক দাঁড় করানো হয়েছে পুরনো লোকদের না দিয়ে। কেন সরিয়েছেন তারও ব্যাখ্যা নেই। কাজে আরেকটা ব্যর্থতার ডালি নিয়ে তারা জনগণের সামনে উপস্থিত হয়েছে। মানুষের সামনে এখন মিথ্যা বলা ছাড়া তাদের উপায় নেই, কারণ মানুষ সত্য বললে তাদের ভোট দেবে না, ওরা জানে, এবং মানুষ এই সত্যকে বের করেই তাদেরকে পরাস্ত করবেন। বামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করবেন, আশিস সাহাকে জয়ী করবেন, রামনগরে সিপিআইএম প্রার্থীকে জয়ী করবেন। এই বিশ্বাস, আস্থা আমি আবার ব্যক্ত করছি।
নির্বাচন মানে বিরোধীদের একটা অভিযোগ থাকে রাজনৈতিক সন্ত্রাস। আমরা দেখতে পাই যে বিরোধী দল বা রাজ্যে যারা বিরোধী দলে রয়েছেন তাদের প্রত্যেক সময় নির্বাচন উত্তর সময় বা পরবর্তী সময়ে অভিযোগ থাকে যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করা হয় এবং তার পাশাপাশি একটা ভয়ের পরিবেশ কায়েম করা হয়। তাছাড়াও আপনাদের অভিযোগ থাকে যে ভোটের দিন বিভিন্ন জায়গায় ভোট চুরি হয় এবং আপনাদের অভিযোগ আমরা বহুবার দেখতে পাই যে হোয়াইট ব্যান্ড পার্টিকে নিয়ে এসেও একবার অনেক অভিযোগ উঠে এসেছিল বিশেষভাবে বিরোধীদের পক্ষ থেকে। এবারে কি ভাবছেন, এবারে যে রাজ্যে এতগুলো নির্বাচন একই সাথে, সেক্ষেত্রে কি বলবেন এই আপনাদের যে অভিযোগ থাকে রাজনৈতিক সন্ত্রাস সেই ক্ষেত্রে? আপনি যে এতক্ষণ কথাগুলি বললেন এগুলো আমাদের অভিযোগ না, এটা ইটস ফ্যাক্ট। গত 6 বছরে ত্রিপুরাতে গণতন্ত্র নিধন চলছে, এটা তো আগেই বলেছি। এবং ভোটের আগে এবার আমি আরো চ্যানেলে কথা বলেছি, আমি আবেদন রাখতে চাই রামনগরের নির্বাচক মণ্ডলীর প্রতি। এবং যেহেতু আপনি আলোচনা প্রসঙ্গে পশ্চিম আসন, পূর্ব আসন, সারা রাজ্যের কথাই বললেন, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে আমি এটা বলতে পারি, আমরা আবেদন রাখছি রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট দিন, সাহস নিয়ে ভোট দেন, ভোট ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ভোট কেন্দ্রে আসুন, আপনি আপনার পছন্দ মতো ভোট দিন। আপনি যদি মনে করেন আপনার পছন্দের রাজনৈতিক দল, ধরুন আমি সেই দল নাও করতে পারি, অন্য দল হতে পারে, কোনো নির্বাচকের কোনো ভোটারে দিতে পারেন। বামফ্রন্টের সময় কংগ্রেস অনেক আসনে অনেকবার বহু জায়গায় জিতেছে। ফেয়ার ভোট, কেমন নির্ভীকভাবে মানুষ ভোট দিয়েছেন উৎসবের মেজাজে। এই পরিবেশটাই চাই। এই পরিবেশটা বিজেপি দল যেই যুবকদের নষ্ট করছে, যুবকরা তো প্রথম থেকে দুষ্কৃতী হয় না, জন্ম থেকে কেউ দুষ্কৃতী হয় না। গত 6 বছরে যে সর্বনাশ এর পথে যুবকদের নিয়ে গেছে বিজেপি, কাজ দেয় না, কর্ম দেয় না, রোজগার দেয় না, তাদেরকে ব্যবহার করছে এই সমস্ত আকামকুকামে। এই জায়গা থেকে যুবকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা ওই পথ পরিহার করুন। কেন নিজেকে এই বিজেপির যে ক্রীড়নক তাতে পরিণত করে খারাপ কাজ করবেন? আপনি এই রাজ্যের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনার পছন্দ থাকতে পারে যে কোনো দল, আপনি আপনার পছন্দ মতো ভোট দিন। মানুষকে কেন বাধা দেবেন? এটা যাতে না দেয়, না করে, এই আবেদন জানাবো। আর ইলেকশন কমিশনের প্রতি আমাদের আবেদন, যদি তারপরেও দুষ্কৃতীরা নির্বাচনের পরিবেশকে আবারও নষ্ট করতে চায়, তাহলে নির্বাচন কমিশন যাতে বলিষ্ঠ ভূমিকা নেয়, এটা যাতে বন্ধ করে, এটা আমরা দেখতে চাই। তবে এটা এক্ষুনি আপনি তুললেন বলে কথাটা বললাম। আমরা আশা রাখতে চাই ভোট সুন্দর হোক, সুন্দর হবে, আশা রাখছি। কিন্তু আমরা ওই বলে না, সিঁদুরে মেঘ দেখলে দুশ্চিন্তা হয়, এটা তো আমরা দেখেছি আগে। তো এটা দেখে এই কথাগুলো আপনাদের দিক থেকেও আসছে। এই প্রশ্নগুলি যে করেন আপনারা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। শুধু আপনার না, প্রেসের, মিডিয়া পর্যন্ত মার খেয়েছে। কাজে এই ক্ষেত্রে ওই বক্তব্যটাই আমি রাখতে চাই যে ইলেকশন কমিশন প্লিজ যাতে নির্বাচনটাকে কন্ডাক্ট করতে পারেন চমৎকারভাবে, কেউ যাতে এই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, এই জন্য ইলেকশন কমিশন সচেষ্ট হবে এবং থাকবে। স্যার, একেবারে আলোচনার শেষ মুহূর্তে রয়েছে, জানতে চাইবো জয় নিয়ে কতটুকু আশাবাদী? দাঁড়িয়েছি জয়ের জন্য 100 ভাগের উপরে আশাবাদী। এই জায়গা কাজ করেছি, আপনারা নিন, খবর নিন। 5 বছর বিধায়ক হিসেবে কাজ করেছি, কাউন্সিলর হিসেবে কাজ করেছি। আমাদের সরকার, আমাদের পুরসভার যারা অন্যান্য কাউন্সিলররা রামনগরে তারা কাজ করেছেন। কাজে আমাদের একটা উজ্জ্বল রেকর্ড আছে। এখন নিজের ঢাক তো নিজে পেটানো ঠিক না, এটা মানুষই জানেন। আপনারা যান, দেখবেন যে গত 6 বছরে নতুন কিছু হয়েছে কিনা, মানুষই বলবে। কাজে ওই যে আমাদের ট্র্যাক রেকর্ড, সবচেয়ে বড় কথা মানুষকে গণতান্ত্রিক অধিকার যাতে নিশ্চিত ভোগ করতে পারেন, সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার তো সংবিধান দিয়েছে, এটাকে লাগু করা, প্রয়োগ করা, এটা বামফ্রন্ট করেছে। কাজে ওই যে বামফ্রন্ট সরকারের কাজ সর্বোপরি, এটার উপর দাঁড়িয়ে বলতে পারি জয় আমরা নিশ্চিতভাবেই আশা করতে পারি। এবং আমরা জয়ের জন্যই নেমেছি, জয়ী হব।
এই প্রত্যাশা রাখি। যদিও মানুষের হাতে দায়িত্ব, রামনগরের গণতান্ত্রিক জনগণ, আমরা তো তাদের মানে যাকে বলা হয় যে জনগণের আদালত, জনতার আদালত, তো জনতার আদালতেই আমরা আমাদের কথা তুলে ধরছি। তারাই রায় দেবেন 19 তারিখ। এই রায়ে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারকা চিহ্নে তারা দিয়ে জয়ী করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আপনার এই প্রশ্নটার জবাব দিলাম। স্যার, 2024-এর লোকসভা নির্বাচনের দুটি আসন, তার পাশাপাশি এই উপনির্বাচন, এই সমস্ত কিছু নিরীক্ষে গোটা রাজ্যবাসীর প্রতি আপনার কি বার্তা থাকবে? গোটা রাজ্যবাসীর প্রতি আমার আবেদন থাকবে, গোটা রাজ্যবাসীর প্রতি আবেদন, আপনারা এগিয়ে আসুন। ভারতবর্ষের বিপন্ন সংবিধান, নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে যা চলছে তার উপর আক্রমণ, এটা প্রতিহত করুন। সংসদীয় গণতন্ত্রের উপরে আক্রমণ, তা বন্ধ করার জন্য এগিয়ে আসুন। মানুষের, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সাধারণ জনগণ, এই যে রুটি রুজি অধিকার, এই সব কিছু, এই যে দাবিগুলো মানুষ যে লড়ছে মূলত বামপন্থীদের নেতৃত্বে, এই লড়াইয়ে সামিল হন। নির্বাচন একটা সুযোগ করে দিয়েছে, এই নির্বাচনে আপনারা এগিয়ে আসুন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানুষের যে ন্যায় বিচার, এই যে পিছিয়ে পড়া অংশের মানুষ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, নির্যাতিত নিপীড়িত জনগণ, তাদের যে দাবিগুলো, এই দাবিগুলোর পাশে তাদের যে আত্মপরিচয়, দেশপ্রেমিক এই যে জনগণ, তাদের পাশে আপনারা এগিয়ে আসুন। গোটা দেশের জনগণ, ত্রিপুরার জনগণ, গণতান্ত্রিক দেশপ্রেমিক জনগণ, আপনারা এগিয়ে আসবেন, এই আশা নিশ্চয়ই আপনাদের কাছে রাখবো। এই বার্তায় আজকের এই আলাপচারিতায় আমি রাখতে চাই। নিশ্চয়ই মানুষ সাড়া দেবেন, এই প্রত্যাশা রাখি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সবাইকে নমস্কার। যেহেতু এই সময়টা নির্বাচনের সময়, অনেকটাই ব্যস্ততম সময়, সেই সময়ের মধ্য থেকে আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও নমস্কার। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি আপনারা দেখতে পেয়েছেন, আমরা একান্ত সাক্ষাৎকারে ছিলাম 7 রামনগর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী, অর্থাৎ রতন দাস স্যারের সাথে, এবং সেখানে প্রত্যেক জনগণ এই মুহূর্তে যারা জনপ্রতিনিধি হিসাবে বা প্রার্থী হিসাবে উঠে আসছেন, তাদের জনগণের প্রতি কি বার্তা রয়েছে, জনগণের জন্য তারা কি কি করবেন, সেটা দেখতেই কিন্তু বর্তমানে রাজ্যের জনগণ মুখিয়ে থাকে। সে কারণেই আমাদের এই একান্ত সাক্ষাৎকার, আমরা কথা বলার চেষ্টা করেছি এবং গোটা বিষয় এবং ওনার মনোভাব, ওনার দৃষ্টিভঙ্গি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার মতো আমাদের এই সম্প্রচার আমরা এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।